আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুব জলদি বাংলাদেশের আফগানিস্তান সিরিজটা কিন্তু চলছে, র্যাপ আপ হয়ে যাবে। একদিনের পর একদিন কোনো ব্রেক না নিয়ে কিন্তু খেলা। তবে গতকাল যে খেলাটা হয়েছে সেটা নিয়ে আসলে কিছু কথা না বললেই নয়। অবশ্যই এই বাইল্যাটারাল সিরিজের ইম্পর্টেন্সটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেন প্রত্যেকটা টি-20 ম্যাচ লিডিং টু দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এবং এই ম্যাচগুলোতে আসলে বাংলাদেশ কি পেতে চাচ্ছে, প্রাপ্তিটা কি হতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিছুটা প্রাপ্তি তো অবশ্যই ছিল, কারণ জয়ের সংখ্যায় বাংলাদেশ আরও একটা জয় অ্যাড করতে পেরেছে আফগানিস্তানের এগেনস্টে। অবভিয়াসলি নট দ্য ইজিয়েস্ট অফ অপোনেন্টস, বাট আফগানিস্তানকে হারানোতে যতটা না আত্মবিশ্বাস বাংলাদেশের থাকার কথা ছিল, তার সাথে খানিকটা শঙ্কাও কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালের ম্যাচটায়। অবভিয়াসলি শারজাতে বাংলাদেশের রেকর্ড একেবারেই খারাপ ছিল। গতকালের ম্যাচের আগ পর্যন্ত একটা ম্যাচও বাংলাদেশ সেই মাঠে জিততে পারেনি। তো সেই কলঙ্কটা অন্তত বাংলাদেশ সরিয়ে নিতে পেরেছে। এবং আফগানিস্তান শুরুটা তারা ভালো করেছিল। অবভিয়াসলি টস জেতার পর তারা যখন ব্যাটিং নেয়, এবং এই শারজাতেই আমরা জেনেছি যে 18 ম্যাচের মধ্যে তারা 14টায় জিতেছে, যার মধ্যে বেশিরভাগ ম্যাচই তারা আগে ব্যাট করে জিতেছে। সব কিছু তাদের পক্ষে যাচ্ছে বলে মনে হয়েছিল। তবে তাদের ব্যাটিংয়ের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তাদের ওপেনিং স্ট্যান্ড খুব একটা জমেনি। সেদিকুল্লাহ আতাল বেশিক্ষণ টিকতে পারেননি। ইব্রাহিম জাদরানকে ওপেনার হিসেবে নামিয়ে গুরবাজকে ওয়ান ডাউনে নামানো হয়েছিল। গুরবাজ স্বভাব বিরুদ্ধ একটা ইনিংস খেলেছিলেন, তার খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি আলটিমেটলি। এবং ম্যাচটা এমন একটা জায়গায় হেলে যাচ্ছিল, বাংলাদেশের বোলাররা স্পেশালি নাসুম, তারপরে তাসকিন, মুস্তাফিজুর রহমান, তারা যেভাবে চেপে ধরেছিলেন, একটা পর্যায়ে দেখে মনে হচ্ছিল যে আফগানিস্তান হয়তো 120-30 রান করতে পারবে। সেখান থেকে যে আসলে 150-তে যেতে পারবে সেটা মূলত শেষ দিকের একটা ওভারেই আমরা দেখলাম ঘটনাটা ঘটে গেছে। মোহাম্মদ নবী তাসকিনের একটা ওভারে গিয়ে 3-3টা ছক্কা হাঁকিয়ে মোমেন্টামটা খানিকটা আফগানিস্তানের দিকে শিফট করে নিয়ে গেছেন, এবং সেখানে তারা 150 অড একটা রান করেছে, যেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে, স্পেশালি বাংলাদেশের ব্যাটিং কনটেক্সটটা যদি আমরা চিন্তা করি। রিসেন্টলি এশিয়া কাপে ব্যাটিংটা কোলাপস করেছিল। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেই অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ তাদের অবভিয়াসলি তাদের ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেননি, এবং সে কারণে এটা মিডিওকার টোটাল আমরা চেস করতে পারিনি। তো সেই রিস্ক নিয়েই বাংলাদেশ নেমেছিল। তার মধ্যে আবার লিটন দাস নেই, জাকের আলী অনেক ক্যাপ্টেন, নুরুল হাসান সোহানা দলে জায়গা পেয়েছেন, তাওহিদ হৃদয় ড্রপড হয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। তবে শেষ পর্যন্ত আসলে হিরো কারা হবেন সেটা নিয়ে আলোচনা চলছিল, এবং যখনই বাইল্যাটারাল সিরিজ শুরু হয়ে যায়, যখনই খানিকটা চাপ কমে যায়, বড় একটা টুর্নামেন্টের প্রেশার যখন কম থাকে, তখন পারভেজ ইমন, তানজিদ তামিম তারা কিন্তু জ্বলে ওঠেন। সেই কাজের কাজ দুজন মিলেই করে দিয়েছেন। তানজিদ তামিম একটা 50 পেলেন, যেটা তার টি-20 ক্যারিয়ারের 8ম 50, আর পারভেজ ইমন তার স্বাভাবিক যে বিধ্বংসী রূপ আছে সেই রূপে ছিলেন। তো এই দুজন যতক্ষণ ব্যাট করছিলেন ব্যাপারটা খুব ইজি মনে হচ্ছিল। যারা ধারাভাষ্যে ছিলেন তারা বলছিলেন যে আসলে এই বাংলাদেশ কোথায় ছিল, তারা হুট করে এখন আবার খুব চাপমুক্ত হয়ে খেলছে, খুব দারুণ খেলছে। স্পিনাররা এসব পাত্তা পাচ্ছেন না। রাশিদ খানও তার প্রথম ওভারে মার খেয়েছেন। আপনি নূর আহমেদের কথা বলতে পারেন, প্রচুর মার খেয়েছেন তিনি। পেস বোলাররা যারা ছিলেন, ফরিদ, তিনিও মার খেয়েছেন। নতুন এক লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে নিয়ে এসেছিল আফগানিস্তান, তিনিও মার খেয়েছেন। তো সব কিছু মিলে দেখে মনে হচ্ছিল খুব একপেশে একটা ম্যাচ হবে, বাংলাদেশ খুব সহজে ম্যাচটা জিতে যাবে। শারজায় বাংলাদেশের যেই জিঙ্কসটা রয়েছে সেই জিঙ্কসটা তারা পিক আপ করবে। তবে ওই যে ঘুরে ফিরে বাংলাদেশ, সো আলটিমেটলি কোনো না কোনো জায়গায় তো একটা ডিজাস্টার ঘটেই আর কি, বা আমাদেরকে একটা হার্ট অ্যাটাক মোমেন্ট বাংলাদেশ টিম দিতেই চায়। সেই কাজটাই হয়েছে, এবং সেই কাজটা হয়েছে পারভেজ ইমন আউট হয়ে যাওয়ার পর। তানজিদ তামিমও আউট হয়ে গিয়েছেন, এবং তারপর 3 নম্বরে সাইফ হাসান, তিনি কোনো রান না যুক্ত করতে পেরেই আউট হয়ে গেছেন। রাশিদ খানের আসলে একটা বিধ্বংসী স্পেল ছিল। তিনি তার 4 ওভারের স্পেলের প্রথম ওভারটা ওয়েস্টই করেছেন বলা যায়। পরের 3 ওভারে তার বোলিং সামহাও বাংলাদেশের ব্যাটাররা খেলতেই পারেননি। তার বল রিড করতে পারছিলেন না, কোনটা গুগলি আসবে, কোনটা বল বেরিয়ে যাবে, এই ধরনের একটা দোটানার মধ্যে তারা ছিলেন। এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা পর্যায়ে তারা 100+ একটা ওপেনিং স্ট্যান্ডের পর হঠাৎ করে 9 রানের ভেতরে 6টা উইকেট হারিয়ে ফেলে। ভীষণ চাপে পড়ে যায়, মিডল অর্ডার পুরোটাই ভেঙে চুরে পড়ে। শামীম পাটোয়ারি তিনি ফ্লপ করেছেন, জাকের আলী অনেক ফ্লপ করেছেন, সাইফ হাসান ফ্লপ করেছেন, এবং 2 ওপেনারও তারা আউট হয়ে বিদায় হয়েছেন। তো সব কিছু মিলিয়ে দারুণ একটা চাপের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছিল। সবচেয়ে দৃষ্টিকটু যে ব্যাপারটা ছিল সেখানে হচ্ছে রিভিউ নেয়ার যেই ভিত্তিগুলো, বাংলাদেশ যেসব কেসের রিভিউগুলো নিয়েছে, কিছু সিদ্ধান্ত একেবারে অ্যাডজাসেন্ট ছিল, একেবারে পায়ের সামনে পড়েছে, অন দ্য লাইন আছে, কোনো ধরনের কোনো অন্য কিছু চিন্তা করার অবকাশ নেই। তো সেই জায়গাগুলোতে বাংলাদেশ রিভিউ নিয়ে 2টো রিভিউ তারা ওয়েস্ট করেছে। এরপর যখন তানজিম সাকিব আসলেন, তিনি যখন তাকে এলবিডব্লিউর একটা আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর তিনি যখন বললেন আমি রিভিউ নিতে চাই, তখন তিনি জানলেন রিভিউ আর বাকি নেই। পরবর্তীতে আমরা দেখলাম তার ব্যাটের একটা সংস্পর্শ ছিল, সুতরাং তিনি হয়তো রিভিউটা পেলে বেঁচেও যেতে পারতেন। তানজিম সাকিব আউট হওয়ার পর রিশাদ এবং নুরুল হাসান সোহান তারা দুজন টিকে ছিলেন, এবং এই দুজন শেষমেশ বাংলাদেশকে একটা জয় উপহার দিয়েছেন। কষ্টার্জিত জয় বলতে হবে, শেষ পর্যন্ত 6 উইকেটের একটা জয়। তবে এই জয়ের ভেতরেও অনেক শঙ্কা রয়েছে এবং অনেক কিছু রেকটিফাই করার রয়েছে, যেটা বাংলাদেশ করতে চাইবে পরবর্তী ম্যাচটাই। খুব জলদি এই টুর্নামেন্টটা যাচ্ছে, যেটা বললাম এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ রাতেই। তো দেখা যাক সেখানে বাংলাদেশ তাদের পারফরমেন্সেও ইম্প্রুভমেন্ট আনতে পারেন কিনা। আর যারা শুধুমাত্র বাংলাদেশের জয়টাই খুঁজতে থাকেন,
জয়ী হয়ে গেলেই খুশি হয়ে যান তারা তো অবশ্যই খুশি। আজকে আমরা জয়টা যদি পেয়ে যাই তাহলে সিরিজটাই আমাদের হয়ে যাবে। বাট এর ভেতরে যে যেই ভুলগুলো হচ্ছে, যে যে বিষয়গুলো নিয়ে আমাদের স্ট্রাগল হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের ইমপ্রুভমেন্ট করার জন্য একটা না একটা কিছু চেষ্টা করতে হবে। সো একাদশে কি পরিবর্তন আসবে আই এম নট ভেরি শিওর। ব্যাটিং লাইন আপটা নিয়ে খানিকটা শঙ্কা এখানে রয়ে গেছে এবং ব্যাটারদের আরেকটু স্টেপ আপ করতে হবে আই এম গেসিং এই পুরো সিরিজটা, যদি ওভারঅল বাংলাদেশকে একটা বেটার পারফরমেন্স দিতে হয়। মতামত জানাবেন কমেন্ট করে আপনাদের। অবভিয়াসলি এই ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত ছিল, কোন মোমেন্টগুলোতে মনে হয়েছে আসলে বাংলাদেশ ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারে, মিডল অর্ডারটা আসলে এইভাবে ব্যর্থ হয়ে থাকার যে ব্যাপারটা এটা কিভাবে, এটা কি কনফিডেন্স ইস্যু নাকি সামথিং এলস, এই বিষয়গুলো আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং দ্বিতীয় ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন প্রয়োজন কিনা সেটাও জানিয়ে দিন কমেন্ট করে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।